হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের যে কোনো একটি টপিকের উপর ক্লাস নিব। তো আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস নিব সেই টপিকটার নাম হলো সংবিধান। এই সংবিধানের উপরে আমি একটা ক্লাস নিব আজকে তোমাদের। আমরা খুব ভালো করেই জানি যে সংবিধান একটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের পৌরনীতি বা সুশাসন যে বিষয় রয়েছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো কি সংবিধান, যেটাকে ইংলিশে বলা হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশন মানে সংবিধান। আজকে আমরা এই টপিক থেকে বেশ কিছু জিনিস আমরা শিখব। নাম্বার 1, আমরা শিখব যে সংবিধান কাকে বলে, বা সংবিধান বলতে কি বোঝায়, বা সংবিধান আসলে বিষয়টা কি বা জিনিসটা কি। আমরা 2 নম্বরে দেখব যে সংবিধানের প্রকারভেদ। সংবিধানের প্রকারভেদ। আমরা 3 নম্বরে দেখব সংবিধানের বা উত্তম সংবিধানের বৈশিষ্ট্যাবলী। আমরা আজকে এই বিষয় এই 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব মূলত। যে আমরা ফার্স্টে চলে আসি যে আসলে সংবিধান কাকে বলে বা সংবিধান বিষয়টা কি। সংবিধান হলো এমন কিছু নীতিমালা বা নিয়ম বা পদ্ধতি যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না, কারণ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তার কিছু নিয়ম মালা দরকার, কিছু নীতিমালা দরকার, কিছু নিয়ম দরকার। অতএব সেটা হলো সংবিধান। আমরা যদি খুব সহজে বলি যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নীতিমালা বা নিয়মাবলী রয়েছে তাকে সংবিধান বলে বা কনস্টিটিউশন বলে। আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্রের সেই জীবনধারা যা রাষ্ট্র নিজেই কি করেছে, পছন্দ করেছে। তাহলে সংবিধান এমন একটা জীবনধারা বা এমন একটা নিয়মাবলী পদ্ধতি যে রাষ্ট্র নিজেই কি নিজের জন্য তৈরি করেছে বা পছন্দ করেছে। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলি যে সংবিধান এমন কিছু নীতিমালা বা নিয়মাবলী যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে সংবিধান নাই। সংবিধান ছাড়া একটা রাষ্ট্র কখনোই চলতে পারে না। কিছু না কিছু নিয়মাবলীর উপর ডিপেন্ড করে একটা রাষ্ট্র চলবে। ইভেন আমাদের বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেখানে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্রের শাসন বিভাগ কিরকম হবে, আইন বিভাগ কিরকম হবে, বিচার বিভাগ কিরকম হবে, মানুষের মৌলিক অধিকারগুলো কি কি হবে, এবং মানুষের মানে অন্যান্য যে অধিকার আছে সেটা কি হবে, মানুষের জীবনযাত্রার ধরন কি হবে, সব বিষয় সম্পর্কে কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা ফার্স্টে বুঝলাম যে আসলে সংবিধান কি বা সংবিধান কাকে বলে। এবার আমরা 2 নম্বরে চলে আসি, অর্থাৎ খ নম্বরে, যে সংবিধানের প্রকারভেদ। আসলে সংবিধান প্রধানত কত প্রকার? সংবিধান প্রধানত 2 প্রকার। একটা হলো লিখিত সংবিধান আর 2 নম্বর হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন, একটা হলো আনরিটেন কনস্টিটিউশন। লিখিত সংবিধান কি? যে আসলে সংবিধানের সংবিধান হলো কি কিছু নিয়মাবলীর সমষ্টি। এই সমস্ত নিয়মাবলী যেখানে লিপিবদ্ধ থাকে, লেখা আকারে থাকে বা লিখিত থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। আর অলিখিত সংবিধান মানে কি? আসলে যেখানে কি লেখা থাকে না, মানে জাস্ট এটা সিস্টেমটা এমনিতেই মানে ট্রেডিশনালি হয়ে গেছে বা এভাবে সবাই মেনে নিচ্ছে, কিন্তু এটার আসলে কোনো ডকুমেন্টস বা পেপারস নাই যেখানে এটা লেখা আছে। আমরা এবার আসি যে আসলে লিখিত যে সংবিধান আছে, আমরা দুই একটা দেশের এক্সাম্পল দিই কোন কোন দেশের সংবিধান লিখিত। নাম্বার 1, আমাদের বাংলাদেশের সংবিধান কিন্তু লিখিত, যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু লিখিত, ভারতের সংবিধান কিন্তু লিখিত। তাহলে এবার আসি আমরা যে অলিখিত সংবিধান কি কি, মানে কোন কোন দেশের সংবিধান অলিখিত। এরকম দুই একটা দেশ সম্পর্কে আমরা একটু জানি। স্পেনের সংবিধান অলিখিত, যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, তারপরে সৌদি আরবের সংবিধান কি অলিখিত। আমি তোমাদেরকে একটা সংবিধান দেখাচ্ছি, একটু খেয়াল করো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা আমাদের বাংলাদেশের সংবিধান।
আমাদের বাংলাদেশের সংবিধান কিন্তু লিখিত, এবং সেটা দুইটা ভাষায় লিখিত, বাংলা এবং ইংরেজি। যদি কখনো কোনো কনফিউজিং তৈরি হয় যে বাংলা এবং ইংরেজির মধ্যে, যে তাহলে আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দিব, মানে কোন সংবিধানের ধারার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম বা মানে কনফিউজিং তৈরি হয় বা কনফিউজড হয়ে যায়, তাহলে আসলে কোনটাকে আমরা প্রায়োরিটি দেব? অবশ্যই আমরা বাংলাটাকে প্রায়োরিটি দিব। আমি তোমাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কিন্তু ভারতের বা ইন্ডিয়া, এবং বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কিন্তু যুক্তরাষ্ট্র বা আমেরিকা, আমরা যাই না বলি। তো আমরা সংবিধানকে আরেকটি দিক থেকে ক্লাসিফিকেশন করা যায় বা ক্লাসিফাইড করা যায়, যেরকম যে সংশোধনের পদ্ধতির দিক থেকে সংবিধানকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার যে সুপরিবর্তন সংবিধান, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল কনস্টিটিউশন, অর্থাৎ সুপরিবর্তনীয়, যেটা কি খুব সহজেই কি পরিবর্তন করা যায়, এটার ধারা উপধারা বা এটার কোনো পরিবর্তন বা পরিবর্ধন বা সংশোধন করা যায়, এটা খুব সহজেই করা যায়। আরেকটা হচ্ছে রিজিড, অর্থাৎ একটা সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়। রিজিড মানে কি দুষ্পরিবর্তন, অর্থাৎ যেটা পরিবর্তন করাটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল, করা যায় না তা না, অ্যাবসলিউটলি করা যায়, কিন্তু সেটা একটু কি জটিল প্রক্রিয়া, খুব সহজে করা যায় না। যেরকম আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি যে ফ্লেক্সিবল আমাদের যে পদ্ধতি সংশোধনের, না রিজিড? অবশ্যই রিজিড, কারণ আমাদের 2/3 অর্থাৎ 3/2 মানে মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকবেন, তাদের যে 3/2 কি সমর্থন দরকার হবে কোন সংবিধান যদি আমরা কি করতে চাই, পরিবর্তন করতে চাই বা পরিবর্তন করতে চাই বা সংশোধন করতে চাই, এছাড়া কি কখনোই সম্ভব না। তাহলে আমরা আবার একটু শুরুতে আসি। সংবিধানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন। এবং সংশোধনের দিক থেকে সংবিধানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে কি সুপরিবর্তনীয়, অর্থাৎ খুব সহজে যা পরিবর্তন করা যায়। রিজিড কনস্টিটিউশন যেটা হলো কি দুষ্পরিবর্তনীয়, যা খুব সহজে পরিবর্তন করা যায় না, একটু কমপ্লিকেটেড সিস্টেমটা। আচ্ছা, এবার আসি যে আমাদের সংবিধান সম্পর্কে টুকিটাকি আমরা কয়েকটা বিষয় জেনে নিই। যে আমাদের বাংলাদেশে যে সংবিধান আছে, সেই সংবিধানে কিন্তু ভাগ আছে তোমার 11টি, এবং সে সংবিধানে আর্টিকেল বা অনুচ্ছেদ আছে কিন্তু 153টি, এবং সেই সংবিধানে তফসিল যখন তৈরি করা হয়েছিল সংবিধান কনস্টিটিউশন, তখন ছিল তফসিল 4টা, এখন তফসিল হলো কি 7টা। এবং মূলনীতি সংবিধানে রয়েছে কয়টি? 4টি, এবং প্রস্তাবনা রয়েছে 1টি। আমি আবার একটু রিপিট করি যে বাংলাদেশে যে সংবিধান রয়েছে তাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 11টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আর্টিকেল কয়টি রয়েছে বা অনুচ্ছেদ কয়টি রয়েছে? 153টি আর্টিকেল রয়েছে। এবং সেই সংবিধানের তফসিল, যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন তফসিল ছিল কয়টা? 4টা, কিন্তু বর্তমানে তফসিল কয়টা? 7টা। এবং সংবিধানের মূলনীতি কয়টা রয়েছে? 4টা, এবং প্রস্তাবনা কয়টি রয়েছে? 1টি। এবার আমরা আরেকটা বিষয় জেনে নেই যে আমাদের বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি যে আমাদের বাংলাদেশে যে সংবিধান রয়েছে, সে সংবিধানের বৈশিষ্ট্য বলে কি। আমরা যদি সংবিধানের ক্যারেক্টারিস্টিক্স বিষয়গুলো জানতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ওভারঅল আমাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসবে, বা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে আমাদের বাংলাদেশের সংবিধানে কি কি রয়েছে, যে আলটিমেটলি আমাদের বাংলাদেশের সংবিধানটা কি রকম, আমরা ওভারঅল একটা আইডিয়া কিন্তু খুব সহজেই অ্যাচিভ করতে পারবো বা বুঝতে পারবো বা জানতে পারবো। আচ্ছা, আমি কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এখন, তোমরা কেউ চাইলে লিখতে পারো। আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্য হলো বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান। 1 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? বাংলাদেশের সংবিধান কি? লিখিত সংবিধান, অর্থাৎ বাংলাদেশের সংবিধান লেখা আছে। এবং আমি আগে বলেছি এই বাংলাদেশে এটা সংবিধান, এটা লেখা আছে, লিখিত সংবিধান, রিটেন সংবিধান। এবং
এটাতে দুইটি ভাষা ইউজ করা আছে, অর্থাৎ দুইটি ভাষায় লেখা আছে সংবিধানটা, একটা হলো বাংলা আর একটা হলো কি ইংলিশ, অর্থাৎ ইংরেজি। অর্থাৎ এবার আমরা দেখব যে বাংলাদেশের সংবিধান কি লিখিত সংবিধান, এবং সেই লিখিত সংবিধানে ভাগ আছে কয়টা, 11টা আর্টিকেল বা অনুচ্ছেদ আছে, 153টা তফসিল আছে, 7টা প্রস্তাবনা আছে, একটা মূলনীতি আছে, 4টা। এবার আমরা 2 নম্বরে আসি, যে রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি অর্থাৎ যে সংবিধানের যে 11টি ভাগ আছে তার মধ্যে দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এই বিষয় সম্পর্কে লিখিত আছে। তাহলে আমরা জানতে পারলাম রাষ্ট্রীয় মূলনীতি এটা বাংলাদেশের সংবিধানের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্ট। তো এই রাষ্ট্রীয় মূলনীতি বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র যে একটা আছে বা বাংলাদেশ যে একটা দেশ বা একটা রাষ্ট্র, এটার মূলনীতিগুলো কি কি, এটা কিভাবে পরিচালিত হবে এই সম্পর্কে সংবিধানে কি করা আছে, আলোকপাত করা আছে। এর মধ্যে আমি যদি বলি যে মূলনীতি কয়টা, নরমালি আমরা বলতে পারি মূলনীতি অবশ্যই 4টা। একটা হলো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি, 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 4 নম্বর হচ্ছে কি ধর্মনিরপেক্ষতা সোশ্যালিজম, আর একটা হচ্ছে কি যে ধর্মনিরপেক্ষতা। আচ্ছা আবার বলি যে 1 নম্বর হলো জাতীয়তাবাদ, 2 নম্বর হচ্ছে কি গণতন্ত্র, 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। তাহলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা, 4টা। এই 4টা মূলনীতির উপর ডিপেন্ড করে কি বাংলাদেশ চলে। আচ্ছা এবার আসি যে আমরা 3 নম্বরে দেখি যে মৌলিক অধিকার। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স মৌলিক অধিকার। আচ্ছা অর্থাৎ আমাদের বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। আসলে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি, আমাদের মৌলিক অধিকারের কথা কিন্তু বাংলাদেশের সংবিধানে আমাদেরকে দিয়েছে। যেরকম আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি, আমাদের কথা বলার অধিকার, এটা আমার একটা মৌলিক অধিকার। চলাফেরার অধিকার, এটা আমার মৌলিক অধিকার। সভা সমাবেশ করার অধিকার, এটা আমার একটা মৌলিক অধিকার। মিটিং মিছিল করার অধিকার, এটা আমার একটা মৌলিক অধিকার। তাহলে এভাবে অনেকগুলো মৌলিক অধিকারের কথা কিন্তু সংবিধানে বলা আছে। তারপরে আসি আমরা 4 নম্বরে এককেন্দ্রিক। যে আমরা 4 নম্বর আছে যে এককেন্দ্রিক শাসন। যে আমরা জানি আমাদের বাংলাদেশের যে শাসন ব্যবস্থা আছে সেটা হচ্ছে কি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। যেরকম আমি যদি বলি যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়াতে কিন্তু যে শাসন ব্যবস্থা আছে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, যে মানে কেন্দ্র আছে আবার প্রদেশের মধ্যে কি শাসন ব্যবস্থা আছে, দুইভাবে মানে দেশকে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, এবং কেন্দ্র এবং প্রদেশে দুইটা জায়গায় কি যে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এককেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অর্থাৎ একটা জায়গা থেকে পুরো দেশকে কি করা হয়, কন্ট্রোল করা হয়। তাহলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এই বিষয়টা কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে সংবিধানে লিপিবদ্ধ আছে বা বলা আছে। তারপর আসি আমরা 5 নম্বরে সংবিধানের প্রাধান্য। যে সংবিধানের প্রাধান্য, আমরা জানি যে আমাদের যে সংবিধান রয়েছে এটাই বাংলাদেশের সর্বোচ্চ আইন। যে সংবিধানকে সব জায়গায় প্রাধান্য দিতে হবে। যে সংবিধানের পরিপন্থী কিছু করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই বাতিল করতে হবে, বা সংবিধানের কনফ্লিক্ট বা সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় কখনোই কি করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। কারণ সংবিধানে যেটা আছে সেটাকে প্রাধান্য দিব আমরা সর্বক্ষেত্রে, শাসন বিভাগের ক্ষেত্রে হোক, আইন বিভাগের ক্ষেত্রে হোক, বিচার বিভাগের ক্ষেত্রে হোক, আমরা কি করব যে আমাদের যে সংবিধানকে সবসময় কি করব, প্রাধান্য দিব। কারণ আমাদের এই সংবিধানে আমাদের একটা রাষ্ট্র পরিচালনা করার মূল নীতি বা সিস্টেম বা পদ্ধতি। আচ্ছা এবার আমরা তারপরে আসি যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা। সংসদীয় পদ্ধতির সরকার। আমরা জানি 1972 সালে যখন
সংবিধান তৈরি করা হয় তখন কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। অর্থাৎ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা কি হবে, যে একটা সংসদ থাকবে, আমাদের জাতীয় সংসদ রয়েছে এবং সেখানে কয়জন মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, 300 জন। এবং আমরা যদি বলি যে সংরক্ষিত আসনে কি মহিলা মেম্বার আগে ছিল 15 জন, কিন্তু বর্তমানে কয়জন, 50 জন। অর্থাৎ যে তাদের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। এবং সংসদীয় সরকার ব্যবস্থা কি থাকবে, যে একটা যে সংসদীয় সরকার ব্যবস্থার যে সংসদের কে সবসময় প্রাধান্য দেওয়া হবে এবং সংসদে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদের সমন্বয়ে কিন্তু সবকিছু করা হবে। এবং মন্ত্রী পরিষদ যেটা গঠন করা হবে অবশ্যই সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রী নিয়োগ করা হবে। এবং 10% মন্ত্রী কিন্তু যে সংসদ সদস্যের বাইরেও প্রধানমন্ত্রী চাইলে নিয়োগ দিতে পারেন বা রাষ্ট্রপতি চাইলে নিয়োগ দিতে পারেন। এবং যে মন্ত্রী পরিষদ হবে সে মন্ত্রী পরিষদের কিন্তু প্রধান থাকবেন কি, প্রধানমন্ত্রী অন্যান্য সংসদ সদস্যদেরকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিবেন তিনি যতজনকে চান। এভাবে রাষ্ট্র পরিচালিত হবে। অর্থাৎ যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার কথা কিন্তু সংবিধানে বলা আছে। তারপর আসি প্রজাতন্ত্র। যে প্রজাতন্ত্র, যে বাংলাদেশ হবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ হবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এবং যে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান কে হবেন, রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতি নামমাত্র, তারপরেও কিন্তু বাংলাদেশের সবকিছু কিন্তু কি, যে রাষ্ট্রের শাসন কার্য কিন্তু তার নামে কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ এই প্রজাতান্ত্রিক দেশ এটাও কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে। তারপরে আসি আমরা এককক্ষ বিশিষ্ট আইনসভা। আচ্ছা, যে আমাদের বাংলাদেশ এর যে আইনসভা রয়েছে সেটা এককক্ষ বিশিষ্ট। আমরা জানি যে বিশ্বের অন্যান্য কিছু দেশ আছে যেখানে এককক্ষ বিশিষ্ট আইনসভা, আবার অনেক দেশে আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেরকম আমরা যদি যুক্তরাজ্যের কথা বলি তাহলে সেখানে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস দুইটা আইনসভা আছে। যুক্তরাষ্ট্রের কথা বলি যে হাউস অফ সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো আমাদের বাংলাদেশে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর এর নাম কি, জাতীয় সংসদ, যেখানে মেম্বার অফ পার্লামেন্টরা কি বসেন এবং যেখান থেকে সব ধরনের বিল বা বাজেট পাস করা হয়। এবং সেই জাতীয় সংসদের যে সভাপতি তিনি কি, স্পিকার। আচ্ছা, তারপর আসি যে দুষ্পরিবর্তনীয়। আমি কিন্তু আগেই বলেছিলাম যে সংবিধানের ক্লাসিফিকেশন বলার ক্ষেত্রে যে বাংলাদেশের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ খুব সহজে এটা পরিবর্তন বা পরিবর্ধন বা সংশোধন করা যায় না। এটা একটা সিস্টেম আছে, অর্থাৎ 3/2 সদস্যের সংসদ সদস্য যখন মত থাকবে তখন যে কোনো বিষয় কিন্তু সংশোধন বা পরিবর্তন করা যাবে, এর কম হলে কিন্তু কখনো করা যাবে না। এই দিক থেকে কিন্তু এটা আসলে বাংলাদেশ সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপরে আসি আমরা যে বিচার বিভাগের স্বাধীনতা। অর্থাৎ বিচার বিভাগ থাকবে কি, স্বাধীন। আমরা জানি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য 3টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি হলো কি, বিচার বিভাগ। অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, যে যাতে অন্যান্য বিভাগ যাতে তার উপর ইন্টারফেয়ার করতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে এবং তার উপর প্রভাব খাটাতে না পারে। যখন বিচার বিভাগ স্বাধীন থাকবে তখনই কিন্তু মানুষ তার ন্যায্য বিচার পাবে, মানুষ তার সঠিক বিচার পাবে। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার কথা কিন্তু সংবিধানে স্পষ্টভাবে বলা আছে বা নিশ্চিত করা হয়েছে। তারপরে আসি আমরা ন্যায়পাল, ওম্বার্সম্যান বলা হয় যে ন্যায়পাল। আমাদের যে সংবিধান আছে এর আর্টিকেল 77 এ কিন্তু ন্যায়পালের কথা বলা হয়েছে, যদিও বর্তমানে ন্যায়পালের পদটা কি বিলুপ্ত, বা ন্যায়পাল বলে বলে বা ন্যায়পালের এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এটা একটা সাংবিধানিক পদ, কিন্তু এই ন্যায়পাল যাকে নিয়োগ দেওয়া হবে বা যদি ইনকেস কখনো হয় তাহলে সে কি
যে সরকারি যে অন্যান্য কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যেই কাজ আছে সেটাকে তিনি কি করবেন, বিচার বিশ্লেষণ করবেন, বা কোথাও ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা তিনি এটা, অর্থাৎ এক ধরনের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করবেন, এবং তার অনেক বেশি ক্ষমতা বা পাওয়ার থাকবে। তিনি যে কোনো গভর্নমেন্ট কর্মকর্তা কি করতে পারবেন, যে কাজের জন্য তিনি জবাবদিহিতা যেতে পারেন, কিন্তু বর্তমানে এটা নাই। তারপর আসি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল। যে প্রশাসনিক ট্রাইব্যুনাল সংসদের আইন দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে। আমরা জানি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো এমন একটি বিষয় যেখানে সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যে বিভিন্ন কার্যক্রম কি মানে প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত, অর্থাৎ যারা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী আছে এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে তাদের বিচার করার ক্ষেত্রে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল এখতিয়ারভুক্ত, অর্থাৎ সেই প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে এটা করা যায় এবং করতে পারবে। তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে কিন্তু সংবিধানে বলা আছে। তারপর আসে জনগণের সার্বভৌমত্ব। যে আমরা জানি যে জনগণের সার্বভৌমত্বের কথা সংবিধানে লেখা আছে, অর্থাৎ জনগণই কি রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণ রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। সংসদের যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন এর মধ্যে আমরা জানি 350, অর্থাৎ মহিলা আসনে যে সংরক্ষিত আসন আছে 50টি ছাড়া বাকি মেম্বার অফ পার্লামেন্ট আছেন 300। এই 300 জন মেম্বার অফ পার্লামেন্টে কিন্তু জনগণই কি করে এটা সিলেক্ট করে থাকে, জনগণই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে জনপ্রতিনিধি হিসাবে। তাহলে মূলত ক্ষমতার উৎস কার, মূলত ক্ষমতা কাদের হাতে, জনগণের হাতে। কারণ জনগণ যাকে ভোট দেবে বেশি বা যে বেশি সংখ্যক ভোট পাবে সে কিন্তু নির্বাচিত হবে। তাহলে জনগণের সার্বভৌমত্বের কথাও কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে। তারপর আসে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকারের কথা বলা আছে। যে সার্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি মানে ভোটের অধিকার অর্জন করতে পারবে, অর্থাৎ যার বয়স 18 বা 18+ সে কি ভোট প্রয়োগ করার ক্ষমতা রাখে, এবং সে মানে এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড তার কি থাকবে, অর্থাৎ সে জনপ্রতিনিধি বাছাই করার ক্ষেত্রে কি সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে সার্বজনীন ভোটাধিকার হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার বয়স 18 হবে সে কিন্তু কি ভোট দিতে পারবে, বা জনপ্রতিনিধি বাছাই করার ক্ষেত্রে বা জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এবার আসি মালিকানার নীতি। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে মানুষের যে সম্পদ রয়েছে সে সম্পদের 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। এক ধরনের হলো যে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। যে সমবায় ও ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে রাষ্ট্র তেমন কোনো হস্তক্ষেপ করবে না। আমি আবার বলি, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। এবং রাষ্ট্রীয় মালিকানা ছাড়া সমবায় এবং ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তারপর আসি দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা অর্থাৎ আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে আর্টিকেল 70 অর্থাৎ 70 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো সংসদ সদস্য তার দলের বিপক্ষে ভোট দেয় অথবা নিজ দল ত্যাগ করে তাহলে তার সংসদ সদস্য কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমি আবার বলি যে দলীয় শৃঙ্খলা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলা হচ্ছে। যদি কোনো সংসদ সদস্য সে মানে নিজ দল ত্যাগ করে অথবা দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অতএব তার কোন সংসদ সদস্য পদ আর থাকবে না। আমরা লাস্ট ওয়ান বলি বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা।
বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা এটা একমাত্র রয়েছে সুপ্রিম কোর্টে। আমরা জানি সুপ্রিম কোর্টে দুইটা বিভাগ রয়েছে, একটা হলো হাইকোর্ট ডিভিশন, একটা হচ্ছে আপিলেট ডিভিশন। অর্থাৎ যে এই সুপ্রিম কোর্টই যে এই সংবিধানের একমাত্র ব্যাখ্যাকারক। অর্থাৎ বিচার বিভাগের পর্যালোচনার যে ক্ষমতা আছে, যদি সংবিধানের সাংঘর্ষিক কোনো কিছু হয় তাহলে কি সেটা একমাত্র যে সুপ্রিম কোর্ট সেটা কি করতে পারবে, বাতিল করতে পারবে। আর অবশ্যই বাতিল করবে, কারণ সংবিধানের সাংঘর্ষিক কোনো কিছুই কিন্তু রাখা হবে না। যদি সেটা রাখতে হয় তাহলে অবশ্যই সংবিধানকে আবার পরিবর্তন করতে হবে, বা সংশোধন করে তারপরে করতে হবে। অর্থাৎ বিচার বিভাগীয় যে পর্যালোচনার বিষয়টা আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখতিয়ারভুক্ত কার, সুপ্রিম কোর্টের। আমরা 17টা বৈশিষ্ট্য দেখলাম। তো আমাদের অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে উত্তম সংবিধানের বৈশিষ্ট্যাবলী কি বা কি কি, বা উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্যাবলী লেখো, বা বাংলাদেশের সংবিধানের কি কি বৈশিষ্ট্য আছে সেটা লেখো। তাহলে আমরা এই 17টা থেকে মোটামুটি এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশের সংবিধানটা কিরকম, বাংলাদেশের সংবিধানে কোন কোন বিষয় নিয়ে আলোকপাত করা আছে, বা কোন কোন বিষয় বাংলাদেশের সংবিধানে কি রয়েছে। আজকে আমি আরেকটু রিভিউ করি ক্লাসটা। আমরা ফার্স্টে জেনেছি যে সংবিধান কাকে বলে, তারপর আমরা জেনেছি যে সংবিধান কত প্রকার ও কি কি, তারপর আমরা জেনেছি যে একটা উত্তম সংবিধানের বা বাংলাদেশের সংবিধানের কি বৈশিষ্ট্যাবলীগুলো কি, আমরা এই সম্পর্কে আলোকপাত করেছি। আশা করি যদি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টসে লিখতে পারো, বা আরো কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে উইদিন শর্ট টাইম অ্যান্সার দিব। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবা। আজকে এখানেই আমি ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।